জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলো তো? অ্যালিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো। এসব মানে? ক্যাথরিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন কৃতিকের বাসায় ইলেকট্রিক শকটাও কৃতিক ইচ্ছে করে দিয়েছে। ক্যাথরিনের কথায় অ্যালিসা অর্ণবের চোখ কপালে। অ্যালিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কৃতিক করেছে? জেকে ভাইয়া নিজ মুখে বলেছে। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করেছো, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শকটা আমি দিয়েছি, আর আজ আবারও একই ভুল করেছো, তাই আজও শাস্তি দেব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতে পারছিলাম না, কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর কথাটুকু শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে বিড়বিড়িয়ে বলল, Shayur was completely right. He is upset with his stepsister. Holy shit. মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। আর ওপর মনের মানুষটার মন যদি হয় অন্য কারো দখলে, এতদিন ধরে কৃতিক যেটা আড়ালে অনুভব করে এসেছে, আজ তার সরাসরি অনুভব করলো অরু। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সব কিছু পুরো ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দ ঘন দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথায় ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়ায় নিখিল ভাইয়ের কিছুই যায় আসে না। সকাল সকাল বাসে উঠে ওরও যখন নিজের পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে ওরও দেখতে পায় নিখিল ভাই তার আর বিদেশিনীর বান্ধবীর ইতিমধ্যে বাসে উপস্থিতি। তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেদিনের মতোই। ওরও এসেছে কি আসেনি সেদিনের বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। ওরও যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে সায়নী। সায়নীকে দেখে ওরও দ্বিধাগ্রস্ত কণ্ঠে শোধায়, আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ও পাশ থেকে সায়নীর নির্লিপ্ত জবাব আসে, হতেও পারে আবার নাও হতে পারে। ওরও ভেতরে ভেতরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমনটা নয় তো যে এই বিদেশিনী নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে ওর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব ওরুর সামনে। সন্ধ্যা রাতে পাহাড়ের কোল ঘেঁষে সুউচ্চ চূড়া থেকে নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। ওরু সকাল থেকেই নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করছে না করছে সবই আড়ালে খেয়াল রেখেছে। কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ চোখে পড়ে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে ওরু নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজেও পেয়েছিল খুব সহজে, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি ওরু। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পেছনে ছুটেছে ও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কৃতিকের অপমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে আজ এত দূর চলে এসেছে ঘর কোনো মেয়ে ওরু। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোট রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। শরীরে জ্বরটা বোধ হয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রু জল ভিজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন ওরুর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়। ওরও দাঁড়িয়ে রইতে পারল না, কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসম ভূমিতে। ঘাস আবৃত জমিনে দু হাত চাপড়াতে চাপড়াতে বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকেই ভালোবাসবেন, তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালই ট্যুরে আসতে চাইনি। কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যে বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ে ফোটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? প্রেমে পড়া কি এতই সহজ?
পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছাতে অকস্মাৎ থেমে গেল ওরও। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখলো পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছেন জায়ান্ট কৃতিক চৌধুরী। মাথায় বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওভারসাইজ টি শার্ট। ওরও বুঝতে পারছে না কৃতিককে দেখেও খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি এই ক্রাশের জন্য? ওরও নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন উনি আমার ক্রাশ না। তারপর হুট করে বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনেই আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিক এগিয়ে গিয়ে ওরুর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে দাঁড় করায়, অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, বিশ্বাস কর রু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি জানিস তো, সেটা আমি পারবো না, কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। ওরু কৃতিকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখন গভীর চুমুতে মত্ত। হি ইজ এ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনের সাথে একত্রে লিভ টুগেদারে আছে, বাস্টারটা। ওরু চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুজনের সাথে একই সাথে কিভাবে? ওরুর প্রশ্নে কৃতিক ঠোঁট টিপে হাসলো। কষ্ট পেয়েটা বোধ বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃতিক ওর কথায় জবাব দিয়ে বলে, ট্রিও রিলেশনশিপ, এর বেশি বোঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল। একদিনে ঠিক কতগুলো শোক নেবে বুঝতে পারছে না ওরও। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতিটি জমাট বাঁধা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর প্লেবয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবির রিংটা আঙুলে খুঁড়াতে খুঁড়াতে যেতে যেতে কথাটা বলল কৃতিক। ওর ভ্রম ভেঙে গেল। ও ছুটে এসে কৃতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবি? কৃতিকের কথায় ওরও আবারও অসহায় দৃষ্টিতে নিখিলের দিকে তাকালো। পরক্ষণেই চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কখনো না। তাহলে কিভাবে যাবি? ওরও মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কৃতিক বাইরের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি মেয়ে মানুষ, বাইকে নেই না। ওরও 2 কদম এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এই জীবনে। কৃতিক ওরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তাই দিব, এখন চলুন। কৃতিক বাঁকা হেসে শুধায়, আর ইউ শিওর যা চাইবো তাই? হ্যাঁ তাই, শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। ওরুর কথায় কৃতিক অন্যদিকে ঘুরে হাসির সংবরণ করলো। মনে মনে ভাবলো, পিচ্ছিমের মায়ায় পড়লে এই হয়। কি হলো, চলুন। কৃতিক নিজের বাকেট হ্যাট, ওয়ালেট, সিগারেট সবকিছু বের করে ওরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। ওরু নাক টেনে কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছর ধরে কৃতিকের গিন্নির দায়িত্ব পালন করে আসছে। কৃতিক বাইকে বসে নিজে হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় ওরুর দিকে। ওরু করুণ সুরে জিজ্ঞাসা করে, এটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে, নিজ হাতে ওরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, স্টুপিড, কি তোকে সাধে বলি? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণে বুকটা হালকা লাগছে ওরুর। যদিও ভেতরের কষ্টটা আকাশসম, তবুও কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও, যার দরুন হেঁচকে ওঠাটাও বন্ধ হয়ে গেছে এখন। ওরুর 2 হাত কৃতিকের কাঁধের উপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতে সেই হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণে তালে। এইভাবেই যেতে যেতে এক পর্যায়ে বহু সময় নীরবতা ভেঙে ওরু শুধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য। একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানা না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া, তারপর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া,
কিংবা পুরো মানুষটাকে ঘিরে অজানা সুখে স্বপ্নজাল বোনা, এমন আশাতীত স্বপ্ন বিলাস সবাই করতে পারে না, কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয়ে লুকানো ভালোবাসার অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে। তবে সেই অস্তিত্ব, সে স্বপ্ন যদি এক নিমেষে গুঁড়িয়ে যায়, অন্তরের অন্তঃস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটার নিশ্চয়ই। তাই তো ওরও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু ওরও যেটাকে একপাক্ষিক ভালোবাসা ভেবে এসেছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিনেজ ফ্যান্টাসি? যদি তা নাই হবে, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসেবে কৃতিকের কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানো বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার উপর তির্যক আলো ছড়াচ্ছে সূর্য কিরণ। তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাসে ক্যালিফোর্নিয়ার আবহাওয়াটা বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখাতে মাখাতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে ওরু। পরনে লং স্কার্ট আর ডেনিম টপস, তার উপর পাতলা কালো কোট, হাতের ভাঁজে পোকেমন আঁকা কালো রঙের টেটু ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কৃতিকের জনমানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানেক পর বাইরে পৃথিবীর মুখ দেখল ও, তাও আপার জোড়াজুড়িতে। গত এক সপ্তাহে ভার্সিটিতে যায়নি ওরু, আর নাটক খাওয়ার ইচ্ছা জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দি হয়ে থাকে বলে আজ জোর করে অনু হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আজকালের মধ্যেই অপারেশন হবে, আর তারপর হয়তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। ওরু অনুর দুঃখের দিন খুঁজে যাবে, কিন্তু আদতে কি খুঁজবে ভেবে পায় না ওরু। কি করেই বা পাবে? মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গেছে ও, অথচ তার ওই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পারেনি। নিজের ওপর আরও একবার রাগের নদীতে জোয়ার এলো ওরুর। ও যে কত বড় আহাম্মক সেটা ভেবে নিজেকেই নিজে হাজারটা চড় থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে ওর। ওরু যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকেই নিজের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জ্যাব্রা ক্রসিং হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখটাও মাংকি টুপি দিয়ে আটকানো। চোখ দুটোতে হিংস্রতা জল জল করছে লোকটার। চোখ দেখেই বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখেই ভাবনায় পড়ে গেল ওরু। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগেও কোথায় যেন দেখেছে ও। দেখিলে দেখেছে, কিন্তু এইভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? নিজে ভ্রু কুঞ্চিত করে ওর বিরক্তর সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আমার কোন খ্যাতের মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধহয় ওরুর কথা বুঝলো না, বিদেশি হবে হয়তো, তাই ও ইংরেজিতে বলার চেষ্টা করলো, হু আর ইউ? লোকটা জবাব দিল না, নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করলো নিজের হাতের দিকে। ওরও তার চোখ অনুসরণ করলো, আর যা দেখলো তাতে পিলে চমকে উঠল ওর। লোকটার কালো রঙের গ্লোভস পরা হাতে বেশ বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে ওরুকে আঘাত করার জন্যে অগ্রসর হচ্ছে তার হাতটা। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অজানা দেশের ওরুর মতো একটা তুচ্ছ 2 পয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতা এই ভয়ানক লোকটার? সে যে শত্রুতাই হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণে বাঁচাটা জরুরি, নয়তো এই শুনশান নীরব রাস্তায় ওকে বাঁচানো তো দূরে থাক, ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডলি পাকানো দুশ্চিন্তা ঘিরে ধরেছে ওর মন মস্তিষ্ক। ভেতরের ভয়টা দলা পাকিয়ে গলায় আটকে এসেছে। ওরও যেন শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গিয়েছে। তবে ওর এসব ভাবনাকে প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগে ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে ছুরিঘাত করতে অগ্রসর হলো ওরুর পানে। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে কিছু ঠাহর করতে পারল না ওরু। লোকটা এগিয়ে আসতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালো ও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা ওর পেছনে পেছনে দৌড়াচ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে।
দেখে মনে হচ্ছে লোকটা জানে অরুর শেষ গন্তব্য কোথায়। একটানা দিকের দিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে অরু। শেষে মেশে আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝে হাঁটুতে 2 হাত ভর করে দাঁড়িয়ে পড়ল ও। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে খুব সাবধানে পরখ করে নিল রাস্তার অদূর পর্যন্ত। না, 2-1টা চলন্ত গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁপাতে হাঁপাতে অরু ভাবছে, আহ, তার মানে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর। জ্যাক্স বেবি গার্ল, আই কট ইট। আচমকা এমন একটা ভয়ানক আওয়াজ শুনে চমকে উঠে সামনে তাকালো অরু। দেখলো তখনটার লোকটা ওর সামনেই, কিচ্ছু বদলায়নি। আগের মতোই বিশ্রী চাহনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে আবারও ওই লোকটাকে দেখে অকস্মাৎ লাফিয়ে উঠে পেছনের পিচ ঠেলা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। শুষ্ক ঢোক গেলে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারলো এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলক ধাঁধার মতো আবার আগের জায়গাতেই ফিরে এসেছে ও। নিজের মূর্খামির ফলস্বরূপ আরও একবার ফেঁসে গেল অরু। আপা কত করে বলেছিল আমি এগিয়ে দিয়ে আসি, অথচ ওর শোনেনি। আর এখন সামনে মৃত্যু খেলা করছে ওর, এছাড়া তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে অরুর দিকে। অরু যে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে পালাবে সে শক্তি নেই ওর শরীরে। উল্টে হাত পা কণ্ঠ সব কিছু রোধ করে রেখেছে এক অজানা আতঙ্ক। অরুকে ভয় পেতে দেখে লোকটা খিক খিক করে হেসে বলল, অ্যান্ড আই কিল ইউ প্রিন্সেস। অরু এবার ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে 2 হাতে ভর করে পেঁচাতে লাগলো কুচকুচে পিচ ঠেলা রাস্তা ধরে। তবে লোকটার গতিবেগ ছিল দ্বিগুণ। সে এতক্ষণে ওর খুব কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। মাথাটা এদিক ওদিক কাত করে ঘাড় ফুটিয়ে তীব্র অক্রোশে উদ্যত হয়েছে অরুকে ছুরিঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভেবেই অরু চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। এই মুহূর্তে প্রিয়জনের মুখগুলো ভাসছে ওর মন শপটে। মা, আপা, আর তো কেউ নেই। অথচ মান শপট জুড়ে দুটো নয় বরং 3-3টে মুখ ভেসে উঠছে। মা, আপা আর সবশেষে জায়ান্ট কৃতিক চৌধুরী, ওর স্টেপ ব্রাদার, যে ওকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয় হুটহাট রেগে গিয়ে সবার সামনে অপমান করতেও 2বার ভাবে না। অথচ এই মুহূর্তে হৃদয়টা তাকে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে কৃতিক নিজেকে ঠিক যতটা খারাপ প্রমাণ করতে চায় ততটাও খারাপ সে না। নয়তো তিতে হয়ে যাওয়া হৃদয়টা তাকেই কেন স্মরণ করছে বারবার, তাও এমন একটা মুহূর্তে। ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছে আজ কৃতিক থাকলে ওকে এতটা বিপদে পড়তে হতো না। কোনো না কোনোভাবে ঠিক বাঁচিয়ে নিত সে। ওরও সেই কখন থেকে আজ খুবই চিন্তায় বিভোর। অথচ লোকটা ওকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে, তা কি করে হয়? কপালের ওপর তরল জাতীয় কিছু অনুভব হতেই ভাবনার সুতো ছিঁড়ে যায় অরুর। জিনিসটা কি তা দেখার জন্য হাত দিয়ে কপালটা স্পর্শ করে সেটা চোখের সামনে এনে ধীরে ধীরে চোখ খুলল ও। দেখলো ওর হাত ভর্তি তরতাজা রক্ত। তাহলে কি লোকটা ওকে আঘাত করেছে? কই, ব্যথা লাগলো না তো? নাকি ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে অরু? ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করার জন্য আচমকা মাথা তুলে চাইল অরু। আর যা দেখলো তাতে ওর দম আটকে যাওয়ার উপক্রম হলো। বিশ্বাস করতেও খানিকক্ষণ কষ্ট হলো, কিন্তু চোখের সামনে ঘটতে থাকা ঘটনা তো আর মিথ্যে হতে পারে না। তাই চোখে কয়েকবার পলক ছেড়ে আবারও খেয়াল করে তাকালো ও। দেখলো ওই ধারালো ছুরিটাকে নিজ হাতে মুঠিবদ্ধ করে রেখেছে কৃতিক। এত জোরে সেটাকে চেপে ধরেছে যে কৃতিকের হাত কেটে চুপ চুপ করে রক্ত অরুর কপাল আর নাক বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। কারণ ওই লোকটা কৃতিকের মধ্যেখানে বসে আছে অরু। ক্ষণিকের মধ্যে কৃতিকের ঝরে পড়া রক্তে অরুর জামা কাপড়ও রক্ত রঞ্জিত হয়ে উঠেছে। তবুও ছুরি কিংবা ওই মুখ ঢাকা ছদ্মবেশী লোকটাকে কিছুতেই ছাড়ছে না কৃতিক। এক পর্যায়ে অরু সচকিত হয়ে উঠে দাঁড়িয়ে কৃতিকের ছুরি চেপে ধরা হাতটা টানতে শুরু করলো। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলল, কি করছেন? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। কৃতিকের অরুর কথায় কান নেই একটু, ও তো ওই লোকটার মুখোশ উন্মোচনে ব্যস্ত। এক পর্যায়ে টানতে টানতে লোকটার মাঙ্গি টুপিটা খুলেই ফেললো কৃতিক।
এভাবে নিজের ছদ্মবেশ খুলে যেতেই লোকটা নিজের ছুরি আর টুপি ফেলে রেখেই 2 হাতে মুখ ঢেকে তড়িৎ গতিতে দৌড়ে পালালো। লোকটা পালিয়ে যাচ্ছে দেখি কৃতিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। মনে হচ্ছে ও আজ লোকটাকে ধরেই ছাড়বে, কিন্তু সেসব চিন্তার ইতি ঘটিয়ে ওরও ওর হাত টেনে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ভয় করছে, যাবেন না দয়া করে। কৃতিকের পূর্ণ দৃষ্টি এবার অরুর দিকে চলে গেল, যে এই মুহূর্তে ওর রক্তে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। রক্তে ভেজা অরুকে দেখি কৃতিকের চোখ জ্বলে উঠল, কপালে তৈরি হলো দুশ্চিন্তার কয়েকখানা ভাঁজ। ও দ্রুত হাতে অরুর বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধালো, কোথায় লেগেছে তোর? এত রক্ত কেন? অরু কাঁদতে কাঁদতে বিস্ময় বিমূর্ত হয়ে জবাব দিল, এগুলো আপনার রক্ত, হাত কেটে গিয়েছে আপনার, ভুলে গেলেন? অরুর কথায় কৃতিক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে হুট করে বুকে চেপে ধরে বলল, ওহ, থ্যাঙ্কস গড। এবার আর দূর থেকে নয়, কৃতিকের শরীরে স্যান্ডেলউড পারফিউমের মারাত্মক পুরুষালী গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিল অরুর নাকে। তবে ও আপাতত এসব কিছু ভাববার মতো মানসিক অবস্থায় নেই। কৃতিকের বাহুতে আগলে ধরাটা নিতান্তই স্বাভাবিক আর আন্তরিকতার চোখেই দেখল অরু। অরুকে পাঠিয়ে দিয়ে সারাদিন হসপিটালেই ছিল অনু। আজ আর পার্ট টাইমেও যাওয়া হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। অনুর জন্য এই মুহূর্তে হসপিটালে থাকা খুবই জরুরি। তাই অনু ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হসপিটালে কাটাবে। এখন সন্ধ্যা রাত, অনু কেবলই হসপিটাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ার দরুন শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হসপিটাল থেকে কিছু দূর হেঁটে গেলে একটা গ্রোসারি শপ পাওয়া যায়। অনু হাঁটতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর গিয়ে বসলো রাস্তার পাশের একটা খালি বেঞ্চিতে। সেখানে বসেই খেতে আরম্ভ শুরু করলো শুকনো খাবারগুলো। ওর মনটা আজ বড্ড ফুরফুরে, সে সাথে ভেতরটাও হালকা লাগছে কয়েক গুণ। মনে হচ্ছে এতদিনের কষ্ট পরিশ্রম ত্যাগ কোনোটাই বিফলে যায়নি। অবশেষে সবকিছু ঠিকঠাক হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে ওরা। হাতে থাকা বাবলটিতে একটা লম্বা সিপ টেনে মুচকি হেসে অনু আনমনে বলে ওঠে, তারপর আবারও একটা লম্বা সিপ। তবে এবার অনু চায়ের সিপ নিয়েছে ঠিকই, কিন্তু সেটা আর গলা থেকে নামাতে পারল না। তার আগেই ওর দৃষ্টিগত হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। গ্রোসারি শপের সামনেই প্রত্যয় একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। ওর হাতেও দুটো বাবল টিয়ের জার। মেয়েটার ভাবভঙ্গিমা এমন যেন এখনই লাফ দিয়ে কুলে উঠে পড়বে প্রত্যয়ের। অনু বড্ড আত্মসম্মানী, এক নজরে দেখছে বলে সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে তাদের কাণ্ডকারখানা দেখবে এতটাও নির্লজ্জ মেয়ে ও নয়। তাই প্রত্যয়ের চোখ এদিকে আসার আগেই অনু হাঁটা দেয় উল্টো পথে। হাঁটার সময় রাস্তার পাশের ডাস্টবিনে ছুরি মারে হাতে থাকা বাবলটি ভর্তি জারটাকে। অনুর মতে এটা বাড়াবাড়ি নয়, এটাই ওর আত্মসম্মান, যা ও খুব সহজে খেলার জন্য কারো হাতে তুলে দেবে না। যদিও প্রত্যয়কে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্যান্য দিনের মতো আজও হলরুমের কাউচে বসে নিচের ক্ষত সারাতে বসেছে কৃতিক। তখন ওরও খেয়াল করেনি কৃতিক আগে থেকে আহত ছিল। ওর 2 পা, কপালের কিছুটা অংশ সবখানে রক্তাক্ত ক্ষত ছিল। সেই সাথে বাইকার লেদারের জ্যাকেটটাও ছিল ছেঁড়া। জামা কাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করে মাত্রই নিচে এসেছে ওরও। আপা বাড়িতে ফেরেনি। বিকেলের ঘটনার পর থেকেই ভেতরে অজানা আতঙ্কটা যেন জেগে বসেছে দ্বিগুণ হারে। রুমের মধ্যেও একা একা থাকতে কেমন যেন গা ছমছম করছে ওর। তাই তো রুমের কাজ সেরে দ্রুত নিচে নেমে এসেছে ওরও। কৃতিক আজও ফার্স্ট এইড নিয়ে বসে আছে, তবে ওর মুখভঙ্গিমা কেমন যেন অন্যরকম। নিজের শরীরের এত ক্ষত, সে কোনো রোগ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে কৃতিক। ওরও সেদিনের মতো করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে আগ বাড়িয়ে বলল, দিন আমি ট্রাই করে দিচ্ছি। হঠাৎ অরুর আওয়াজে ধ্যান ভাঙে কৃতিকের। ও বিরক্ত হয়ে বলে, তুই পারবি না, যা তো নিজের কাজ কর গিয়ে। ওরও পা
পাত্তা দিল না ওর কথায়, উল্টে গিয়ে বসলো কৃতিকের পায়ের কাছে। মেঝেতে বসে তোলার মধ্যে অ্যান্টিসেপটিক লাগিয়ে কৃতিকের হাঁটুর উপর চেপে ধরতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল কৃতিক। তবে মুখ দিয়ে একটা টু শব্দ বের হলো না ওরও বিরক্ত হলো। লোকটার অনুভূতি বলতে কিছুই নেই নাকি? ও কেন যেন ধূর্ততা অবলম্বন করলো। হুট করে হাতের তোলাটা আরও শক্ত করে চেপে ধরল কৃতিকের ক্ষতস্থানে। এবারও চুপচাপ নির্বিঘ্ন সে শুধু চোখ বুঝে হোঁশকে স্বরে বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল অরু। তার মানে কৃতিকেরও ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, কি করে ব্যথা পেলেন? কৃতিক জবাব দেয়, জাস্ট এ মাইনর বাইক অ্যাক্সিডেন্ট। বাইকে আপনার এত আসক্তি, এত ব্যথা পাওয়ার পরেও বাইক রাইডিং ছাড়েন না। কৃতিক ঠোঁট কামড়ে একটু হেসে বলে, তোর থেকে বহুগুণ কম। তাহলে ভাব তোকে কিভাবে ছাড়ি। পায়ের ক্ষতগুলোকে অন টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে কৃতিকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে অরু বলল, কি বললেন? শুনিনি। নাথিং। আমি যখন কথা বলি তখন কান কোথায় থাকে তোর? অরু ঠোঁট উল্টে বলল, আমি ভাবছি হাতের ক্ষতটা অনেক গভীর, এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব? দেখে তো মনে হচ্ছে সেলাই লাগবে। কৃতিক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না পারলে দূরে সর। নিজেই তো পাকনামি করে এসেছিস সাহায্য করতে, এখন বলছিস পারবো না। আমি বলেছিলাম আসতে। অরু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কৃতিকের হাতটা আবারও টেনে নিয়ে সেখান থেকে ব্যথানাশক লাগাতে লাগাতে বলল, আপনি এমন কেন? কেমন আমি? ঝোঁক রুটে তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনার বউয়ের কপালে দুঃখ আছে। অরুর কথায় কৃতিকের ঠোঁট বাঁকা হাসিতে প্রশস্ত হয়। তারপর হুট করে চোখ মুখ কুঁচকে সামনের মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, ঠিকই বলেছিস। আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। সে তো জানি আপনি কৃত্তিক কুঞ্জের ছোট সাহেব কিনা, দুঃখ তো থাকবেই। আচ্ছা, তখন হঠাৎ ছুরিটা চেপে ধরতে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তো তোর আঘাত লাগতো। কৃতিকের হাতের ক্ষতটা অনেক বেশি গভীর। ওর ভেতর ভেতর অনুশোচনা হচ্ছে, ওর জন্যই আজ এমনটা হয়েছে। তাই ও কৃতিকের ক্ষতস্থানে হালকা ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে শোধালো, বেশি ব্যথা লাগছে? নিজের শরীরটাকে কাউচের উপর ছেড়ে দিয়ে কৃতিক চোখ বন্ধ করে বলল, এখন কম লাগছে। মাঝরাত চলমান, দিনের আলো শেষ হতেই তাপমাত্রা নেমে গিয়ে চারিদিকে কনকনে শীতল হাওয়া বইছে। অনু আর অরু বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ ছাদ বারান্দায় এখনও টিমটিমিয়ে ফেরি লাইট জ্বলছে। সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব, সায়র, অ্যালিসা। কৃতিক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করছে। অর্ণব কোলের ওপর ল্যাপটপ নিয়ে এখনও কি যেন করছে। অ্যালিসা আকারে বসে অর্ণবকে বলল, তুই কবে এসব বন্ধ করবি অর্ণব? অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলল, বন্ধ করব মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছে, ভিডিও প্রুফ পাঠিয়েছে। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমরা এই রিস্কি জায়গায় একা যেতে দেব? সায়র পাশ থেকে বলল, আচ্ছা, আমরা পুলিশকে কেন বলছি না? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, গর্ধব, পুলিশকে জানালে এলিসাও ফেসে যাবে। তাছাড়া ক্লাবটা ইউএসের নয়, থাইল্যান্ডের। ওদের বাঘ বিতণ্ডার মাঝে কৃতিক না ঘুরে বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর। ওর ফ্লাইট ফোবিয়া আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না। আশ্চর্যের শেষ সীমানায় গিয়ে সায়র, অর্ণব, অ্যালিসের সবাই একই সুরে বলল, ওরু। তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে কৃতিক জবাব দেয়, ইয়েস অরু। সায়র ব্যতি ব্যস্ত হয়ে বলল, আমি যেখানে থাকবো সেখানে ওর কোনো বিপদ নেই। অ্যালিসা শোধালো, কিন্তু হঠাৎ ওরুকে এভাবে? কৃতিক সিগারেটের শেষ অংশটা পায়ে পিষ্ট করে দাঁতে দাঁত চেপে বলল, ইয়েস্টারডে সামওয়ান ট্রাইড টু অ্যাটাক হার। এবারও সবাই তারস্বরে বলল, কি? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ঠিকই শুনেছিস। কাল ওই বাস্টারটার ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই নিজের কর্মফল ভোগ করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি ওরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারবো না। কিন্তু অনু,
ওর ওপর কোনো অ্যাটাক আসবে না তার কি গ্যারান্টি? অ্যালিসার প্রশ্নের জবাবে কৃতিক বলে, অনুর জন্য চিন্তার কারণ নেই, কারণ ও বেশিরভাগ সময়ই হসপিটালে থাকে। তাছাড়া প্রত্যয় থাকতে অনুর সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই। ভালোই হবে, তোরা তোদের মিশন ফিশন শেষ করবি, সেই ফাঁকে আমি আর অরু একটু ব্যাংককের সমুদ্র বিলাস করে আসবো। নট এ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ ওর পশ্চাৎ দেশে বরাবর লাথি মেরে কনকনে বরফ শীতলের ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোণে একটা কপটতা মিশ্রিত হাসি ঝুলিয়ে কৃতিক বলে, নো চান্স ব্রো, শি ইজ মাইন। আমেরিকার আবহাওয়া মানে আধুনিক ভাষায় মুড সুইং। এ দেশে আলাদা করে বর্ষা মৌসুম নামে কিছু নেই বলে পুরো বছরের যখন তখনই প্রকৃতির ধারণ করে তীব্র বর্ষারূপ। বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশা আবৃত ধরণীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি।